সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। পরিবেশ রক্ষায় বিশ্বে নজিরবিহীন আন্দোলন, ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচিতে লাখো মানুষ, নিশ্চুপ বিশ্ব নেতারা। ইয়েমেনে যুদ্ধ বন্ধ না করলে ভুগবে সৌদি আরব, হুমকি হিজবুল্লাহর। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। কাতার থেকে শূন্য হাতে ফিরছেন বাংলাদেশি সহ হাজারো শ্রমিক। অ্যামনেস্টি বলছে প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না দেশটি। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে থাকছি শামসুজ্জোহা। পরিবেশ রক্ষায় নজিরবিহীন আন্দোলনের সাক্ষী হল বিশ্ব। 16 বছরের কিশোরী গ্রেটা থুনবার্গের ডাকে সাড়া দিয়ে ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচিতে যোগ দেন লাখো মানুষ। লক্ষ্য জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরি। দাবি আসন্ন জাতিসংঘ অধিবেশনের সর্বাধিক গুরুত্ব পাক জলবায়ু। জলবায়ু ইস্যুতে এত বড় আন্দোলন হয়নি আর কখনো। এশিয়া থেকে ইউরোপ, আফ্রিকা থেকে আমেরিকা, ধরিত্রীর সুরক্ষার দাবিতে মুখরিত হয় সব প্রান্ত। বিশ্বের 160 দেশের 2500-এর বেশি শহরে পালিত হয় ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচি। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ সম্মেলনে জলবায়ু ইস্যুকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। রাষ্ট্রনেতারা চোখ কান বন্ধ করে রেখেছেন, তাই তাদের টনক নড়াতে চায়। এখনই ব্যবস্থা না নিলে পৃথিবী থেকে প্রাণীর অস্তিত্বই হারিয়ে যাবে। যার ডাকে সাড়া দিয়ে এত বড় আন্দোলন, সেই গ্রেটা থুনবার্গ হাজির হন নিউ ইয়র্কের বিশাল সমাবেশে। রীতিমতো তারকার মর্যাদায় তাকে অভিবাদন জানায় নিউ ইয়র্কবাসী। পরিবেশ বিপর্যয়ের জন্য বিশ্ব নেতাদের কড়া সমালোচনা করেন এই সুইডিশ কিশোরী। যারা ক্ষমতায় থাকেন জলবায়ু সংকটের বিষয়টিকে তারা গুরুত্বই দিতে চান না। বছর বছর জলবায়ু সম্মেলন করে ভালো ভালো কথা বলেন, তারা বড় বড় প্রতিশ্রুতি দেন, সম্মেলন শেষে ছবি তুলে ফিরে যান, এরপর সবই ভুলে যান। তবে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। দুর্যোগ মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বিকল্প নেই। পরিবেশ রক্ষার আন্দোলনে যোগ দিয়েছে জার্মানি, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া সহ ইউরোপের বেশিরভাগ দেশ। কেবল জার্মানিতেই আন্দোলনে সামিল হয় 15 লাখের বেশি মানুষ। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ বন্ধে $54 বিলিয়ন বরাদ্দের ঘোষণা দেয় দেশটির সরকার। সমুদ্রে ডুবে হারিয়ে যাব না, লড়াই করব, এমন প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে যোগ দেয় প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতুর জনগণ। বৈশ্বিক উষ্ণতার কারণে ঝুঁকিতে থাকা অন্যতম দেশ অস্ট্রেলিয়ায় 3.5 লাখ মানুষ জড়ো হয় পরিবেশ রক্ষার দাবিতে। কর্মসূচি পালিত হয় লাতিন দেশগুলোতেও। বৃহত্তম অরণ্য অ্যামাজনের দাবানল নিয়ে ক্ষোভ জানায় ব্রাজিলিয়ানরা। সরকার কেবল পুঁজিবাদীদের স্বার্থ দেখছে, অথচ বন ও পরিবেশ ধ্বংস হলে সভ্যতা যে বিলীন হয়ে যাবে সে বিষয়ে ভাবছে না। থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশেও ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচিতে যোগ দেয় নাগরিকরা। আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। একের পর এক বনাঞ্চল ছাই হচ্ছে দাবানলে। ঝড়, বন্যায় বিপর্যস্ত সমুদ্র উপকূল। মানবজাতির নগরায়নের মনোভাব আর উচ্চাকাঙ্ক্ষার মূল্য চুকাতে হচ্ছে পৃথিবীকে। তবু টনক নড়ছে না বিশ্ব নেতাদের। ক্ষিপ্ত প্রকৃতি, একদিকে হিমবাহ গলছে, বাড়ছে সমুদ্রের উচ্চতা, অন্যদিকে ভয়াবহ আগুনে জ্বলছে বনাঞ্চল, বিপন্ন কোটি প্রাণ। বিশ্বের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক একের পর এক প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা স্পষ্ট। জলবায়ু পরিবর্তন এক অমোঘ সত্য। বিজ্ঞানীরাও বলছেন শিল্প বিপ্লব, বাণিজ্য আর উন্নত জীবনযাত্রার নামে মানুষের নিষ্ঠুরতার জবাব দিচ্ছে প্রকৃতি। বরফ সাগরের কতটা গভীরে সরে যাচ্ছে, ওঠানামা করছে, হিমবাহের অবস্থান, এসবের প্রতি মিনিটের হিসাব রাখা হচ্ছে। সমুদ্রের উচ্চতার পূর্বাভাস, উত্তর ও দক্ষিণ মেরুর বর্তমান তাপমাত্রা, গবেষণার মাধ্যমে পাওয়া সব প্রমাণ দেখে বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে দায়িত্বশীল ও কার্যকর ব্যবস্থা নেবে, এটুকুই আশা। বহু গবেষণায় উঠে এসেছে সব দুর্যোগ মানবসৃষ্ট।
যার সবচেয়ে বড় শিকার আফ্রিকা এশিয়ার অনুন্নত ও উন্নয়নশীল দেশের শত কোটি মানুষ। সমুদ্রের উচ্চতা বাড়তে থাকার মধ্যেই ঘন ঘন ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ক্রমশ বাড়তে থাকা বায়ু দূষণ একের পর এক তীব্র দাবানলে বিপাকে মানুষ ও জীবজন্তু। টান পড়ছে খাবারের উৎসেও। খাদ্যের অভাব দিন দিন তীব্র হচ্ছে। শুধু উৎস কমে যাওয়ায় নয়, দাবদাহ, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড় এমনকি নানা দুর্যোগে কমছে যোগান। শুধু পশ্চিমা বিশ্বেই অপচয় হয় সারা বিশ্বে উৎপাদিত খাদ্যপণ্যের 30%। অপচয় বন্ধের পাশাপাশি নতুন উৎস তৈরিতে ভূমি সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এখন সময়ের দাবি। বিজ্ঞানীদের এসব বারবার সতর্কবার্তাও আমলে নিচ্ছে না যুক্তরাষ্ট্র সহ উন্নত বিশ্বের কট্টর ডানপন্থী রাষ্ট্রনেতারা। বাণিজ্য বান্ধব নীতিমালার সাফাই গেয়ে তাদের দাবি বৈশ্বিক উষ্ণতা কাল্পনিক। পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন কিংবা আফ্রিকার বিস্তীর্ণ মরু অঞ্চল অথবা আর্কটিকের সাগরের তলদেশ, কাঠ আর তেল গ্যাসের মতো নানা সম্পদের লোভে চলছে অবাধ বন ধ্বংস, খনন। আর উন্নত বিশ্বের আরও উন্নতির খেয়ালে প্রকৃতির নির্মমতার মাসুল গুনছে তৃতীয় বিশ্ব। নুসরাত কামাল, যমুনা নিউজ। ইয়েমেনে যুদ্ধ বন্ধ না করলে করুণ পরিণতি হবে সৌদি আরবের। শুক্রবার এই হুঁশিয়ারি দেন লেবাননের সশস্ত্র রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। বলেন, অত্যাধুনিক প্রযুক্তিও ঠেকাতে পারেনি তেল শোধনাগারের হামলা। যুদ্ধ চাপিয়ে দিলে সৌদি আরবকে ধ্বংস করে দেবে ইরান। এক হামলাতেই যাদের অর্ধেক তেল উৎপাদন কমে গেল, আরেকটা হামলা জয় আমাদের। যে অর্থনীতির জোরে এত ক্ষমতা সৌদির, সে অর্থনীতি কাচের তৈরি। নিজেদের সম্মান বাঁচাতেই যুদ্ধ বন্ধ করুন। এবার ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ যাবৎকালে সর্বোচ্চ নিষেধাজ্ঞা ভোগ করছে ইরানি প্রশাসন। একই সাথে পারস্য উপসাগরে সেনা উপস্থিতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হুতি বিদ্রোহীদের প্রস্তাব, ইয়েমেনে অভিযান সমাপ্তির বিনিময়ে বন্ধ করা হবে সৌদি আরবে হামলা। সর্ববৃহৎ তেল পরিশোধনাগারে হামলার মাধ্যমে ইয়েমেনে আগ্রাসনের 4 বছরের সবচেয়ে বড় প্রতিরোধের মুখে সৌদি আরব। এটি কেবল সতর্কবার্তা ছিল জানিয়ে শর্ত সাপেক্ষে সৌদি ভূখণ্ডে হামলা স্থগিতের প্রস্তাব হুতি বিদ্রোহীদের। সৌদি আরবকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ সব ধরনের হামলা বন্ধ করব আমরা। বিনিময়ে ইয়েমেনের ভূখণ্ডেও সৌদি আরবের বিমান হামলা বন্ধ করার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। অবশ্য এই প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি রিয়াদ। তবে হামলায় ইরানের সম্পৃক্ততার জোরালো প্রমাণ পাওয়ার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে আরও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে আকাশ প্রতিরক্ষায় বাড়তি সেনা মোতায়েনে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। পরিস্থিতি অনুযায়ী সেনা সংখ্যা আরও বাড়ানো হবে। যুদ্ধ এড়াতে চাইলেও ইরানকে নতি স্বীকারে বাধ্য করতে চাপ প্রয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘোষণা দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নতুন পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন। ইরানের সাথে লড়াইয়ে যাচ্ছি না মানে এই না যে আমরা দুর্বল, বরং আমাদের যথেষ্ট ক্ষমতা আছে বলেই যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার মতো সবচেয়ে সহজ সিদ্ধান্তটা নিচ্ছি না। এখনই যুদ্ধে গেলে অনেকেই বাহবা দেবে, কিন্তু 2-1 সপ্তাহ পর বুঝবে যে এটা ভালো সিদ্ধান্ত ছিল না। ইরানকে সুযোগ দিচ্ছি, এর সদ্ব্যবহার না করলে মাসুল গুনতে হবে রুহানি প্রশাসনকেই। গেল শনিবার রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার আরামকোর 2টি কারখানায় হামলার পর তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে সৌদি আরবের, যা বিশ্ববাজারে সরবরাহকৃত তেলের 5%। তেলের বাজারে চলমান অস্থিরতার মধ্যেই চলছে কারখানার মেরামত। লক্ষ্য এ মাসেই উৎপাদন স্বাভাবিক করা। নুসরাত কামাল, যমুনা নিউজ। যমুনা আইডেস থেকে এবার একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। ফিরছে একটু পরে আরো খবর। আবারও স্বাগত। আমরা ফিরে এলাম যমুনা আইডেস্কে।
ইমরান খানের সাথে সোমবার আর মঙ্গলবার নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে এরই মাঝে দেশ ছেড়েছেন দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী। সোমবার শুরু হবে ৭৪তম অধিবেশন, যার সাইডলাইনে দু নেতার সাথে পৃথকভাবে কথা বলবেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা, জ্বালানি, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা সহ নানা দ্বিপাক্ষিক আঞ্চলিক ইস্যুতে কথা বলবেন তারা। তবে আলোচনায় কাশ্মীর ইস্যু থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বৈঠকের আগেই রোববার হিউস্টনে ট্রাম্পের সাথে এক জনসমাবেশে যোগ দেবেন নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 4 জন। শুক্রবারের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন 12 জন আরোহী। জীবিত উদ্ধার পাওয়াদের বরাত দিয়ে জানানো হয়, ব্রিজ ক্যানন ন্যাশনাল পার্কে ঘুরছিলেন চীনের এইসব পর্যটকরা। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে বাসটি, রেলিংয়ে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এ সময় যানটিতে ছিলেন কমপক্ষে 30 জন আরোহী। জরুরি ভিত্তিতে 3টি হেলিকপ্টারের মাধ্যমে পর্যটকদের সবাইকে নেওয়া হয় হাসপাতালে। সেখানেই 4 জনকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। বাকিদের দেয়া হচ্ছে চিকিৎসা সেবা। এরই মাঝে চীনের দূতাবাস প্রতিনিধিরা পৌঁছেছেন হাসপাতালে। মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন। কাতারে চুক্তির মেয়াদ শেষে অনেকটা কপর্দকশূন্য হয়ে দেশে ফিরছেন হাজারো শ্রমিক। এদের মধ্যে অনেক বাংলাদেশিও আছে। শুক্রবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রকাশ করে এই অনুসন্ধানী প্রতিবেদন। জানায়, শ্রম কাঠামো সংস্কারের প্রতিশ্রুতি দিলেও অভিবাসী শ্রমিকরা পাচ্ছেন না মজুরি, ন্যায় বিচার। আর বিষয়টি অস্বীকার করছে দোহা প্রশাসন। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে বেশ কিছু স্টেডিয়াম সহ নানা অবকাঠামো তৈরি হচ্ছে কাতারে। সেখানে বাংলাদেশ সহ নানা দেশ থেকে চুক্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হয়। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজের পরিবেশ। এরপরই নড়েচড়ে বসে কাতার প্রশাসন। শ্রমিকদের এসব বিষয় খতিয়ে দেখতে গঠন করা হয় শ্রমিক সংকট সমাধান কমিটি। বলা হয় 6 সপ্তাহের মধ্যে ফয়সালা হবে। অভিযোগের সহায়তায় গঠন করা হয় বিশেষ তহবিলও। বছর না গড়াতেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আবারও অভিযোগ, কাফালা নীতিমালার আওতায় বেতন ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শ্রমিক। চুক্তি শেষ হলেও তাদের পাওনা বুঝিয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট কোম্পানিগুলো। তাই এক প্রকার শূন্য হাতেই দেশে ফিরছেন বাংলাদেশি সহ অনেকে। 2022 সালের ফুটবল বিশ্বকাপের আগেই শ্রম আইনে গুরুত্বপূর্ণ সংস্কার আনা হবে। কাতার প্রশাসন এই প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্লজ্জ চাকরিদাতারা বিষয়টিকে ছেলেখেলা বানিয়ে রেখেছে। কাতার অর্থনীতির মেরুদণ্ড 20 লাখ শ্রমিককে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া প্রয়োজন। অ্যামনেস্টি আরও জানায়, 1 বছরে কাতার সরকারের করা কমিটিতে জমা পড়েছে 6000-এর বেশি অভিযোগ, যার 1600-র বেশি এখনও অমীমাংসিত। বরং নিষ্পত্তির নামে ন্যূনতম বেতন পরিশোধ করছেন মালিকরা, যদিও বিষয়টি সাফ অস্বীকার করছে কাতার প্রশাসন। হাতে গোনা শ্রমিকের অভিযোগকে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটা কতটা গ্রহণযোগ্য? আমরা সংকট সমাধানে কমিটি গঠন করেছি, যেখানে বেশিরভাগ মানুষ ন্যায় বিচার পাচ্ছেন। চুক্তিপত্র, কর্মস্থলে নিরাপত্তা ব্যবস্থা সংস্কারের পাশাপাশি শ্রমিকদের মানবাধিকার উন্নয়নেও কাজ করছে দোহা। হ্যাম্পটন ইন্টারন্যাশনাল, HKH এর মতো নির্মাতা প্রতিষ্ঠান এবং ইউনাইটেড ক্লিনিংয়ের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন বেতন পরিশোধ না করেই কাজ করতে বাধ্য করা হচ্ছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ভারতের হরিয়ানা এবং মহারাষ্ট্রে আগামী 21শে অক্টোবর বিধানসভা নির্বাচন। 3 দিন পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে ফলাফল। শনিবার এই ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার নরেন্দ্র মোদী সরকার গঠনের পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কোনো বিধানসভা নির্বাচন। 4 অক্টোবর পর্যন্ত থাকছে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ, আর 7 অক্টোবর পর্যন্ত প্রার্থিতা বাতিল করা যাবে। নভেম্বরে শেষ হবে 2টি রাজ্য সরকারের মেয়াদ। নির্বাচন কমিশন জানায়, হরিয়ানায় 1,82,00,000 এবং মহারাষ্ট্রে 8,90,00,000 নিবন্ধিত ভোটার। ধারণা করা হচ্ছে 2টি রাজ্যেই ফিরবে বিজেপি শাসন। ভারতে আবারও বিষাক্ত মদ পানে হলো মৃত্যু। উত্তরাখণ্ডে স্থানীয়ভাবে তৈরি মদ পানে প্রাণ গেছে 6 জনের। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। শুক্রবার উত্তরাঞ্চলীয় শহর দেরাদুনে এই ঘটনা ঘটে। তাতে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। দ্রুত তদন্ত কমিটি গঠনের তাগিদ দেন তিনি। চোলাই মদ তৈরির সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশও দেন তিনি। উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং আসামের চা বাগানগুলোয় নিম্নমানের মদ পানে নিয়মিত মৃত্যু ঘটে।
চলতি বছর ভারতে বিষাক্ত মদ পানের মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এই সঙ্গে নিচ্ছি যমুনা আইডেস থেকে আরেকটা বিরতি। আমাদের সঙ্গে থাকুন, একটু পরে ফিরছি। আবারও স্বাগত সবাইকে, ফিরে এলাম যমুনা আইডেসকে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল মিশর। শুক্রবার প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে পথে নামেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্টকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন মিশরীয় অভিনেতা এবং ব্যবসায়ী মোহাম্মদ আলী। সিসির পদত্যাগের দাবিতে গণবিক্ষোভের আহ্বান জানান তিনি। তার ডাকে সাড়া দিয়ে শুক্রবার আন্দোলনে যোগ দেন নাগরিকরা। কায়রো সহ বেশ কয়েকটি শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। 2014 সালে ক্ষমতা গ্রহণের পর প্রথমবার আন্দোলনের মুখোমুখি হলেন প্রেসিডেন্ট সিসি। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ছুড়ে পুলিশ আটক করেন অনেককে। তাহরির স্কোয়ারে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে আন্দোলনকারীরা। ইরাকের কারবালায় একটি বাসে বোমা বিস্ফোরণে প্রাণ গেছে অন্তত 12 জনের। শুক্রবার রাতের হামলায় আহত হন আরও 5 জন। রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, কারবালা থেকে আল হিলা শহরের দিকে যাওয়ার পথে হামলার শিকার হয় বাসটি। সেনাবাহিনীর চেকপোস্টের প্রায় 10 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসেই ছিল হামলাকারী। পথে বিস্ফোরক বহনকারী ব্যাগ বাসে রেখে সে নেমে যায়। পরে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এখনও হামলার দায় কেউই স্বীকার করেনি। 2017 সালে আইএসের পতনের পর এটা সবচেয়ে বড় হামলার ঘটনা ইরাকে। বাৎসরিক উৎসব সার্কেল অফ লাইট উদযাপনে সেজে উঠেছে রাশিয়া। 2D এবং 3D গ্রাফিক ডিজাইনে ফুটে উঠছে ইতিহাস, ঐতিহ্য। বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নিয়েছেন এই আয়োজনে। Своих смартфонах. Пусть свет. শেষ করবো যমুনা আইডেস, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরিবেশ রক্ষায় বিশ্বে নজিরবিহীন আন্দোলন ফ্রাইডে ফর ফিউচার কর্মসূচিতে লাখো মানুষ, নিশ্চুপ বিশ্ব নেতারা। ইয়েমেনে যুদ্ধ বন্ধ না করলে ভুগবে সৌদি আরব, হুমকি হিজবুল্লাহর। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের উপর মার্কিন নিষেধাজ্ঞা। কাতার থেকে শূন্য হাতে ফিরছেন বাংলাদেশি সহ হাজারো শ্রমিক। অ্যামনেস্টি বলছে, প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না দেশটি। এই ছিল আমাদের আজকের যমুনা আইডেস্কের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।